ঢাকা স্টক এক্সচেঞ্জে স্মার্ট মানি মানে বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের টাকা ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা জানতে চান? চলুন আজ আমরা সেই টাকার প্রবাহটাকেই ডিকোড করার চেষ্টা করি। আমাদের আজকের এই আলোচনা যদি আপনার বিনিয়োগের সিদ্ধান্ত নিতে একটুও সাহায্য করে তাহলে আমাদের উৎসাহিত করতে একটা লাইক দেবেন। আপনার কি মনে হচ্ছে সেটা আমাদের কমেন্ট করে জানান, আর ভবিষ্যতের এমন সব বিশ্লেষণের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, সবচেয়ে দ্রুত আপডেট পেতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন। আপনাদের এই সমর্থনটাই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। তো আজকের আলোচনার মূল উদ্দেশ্য একটাই, বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কি ভাবছে, তাদের কৌশলটা কি সেটা বোঝা। সোজা কথায় আমরা স্মার্ট মানির পায়ে ছাপটাকে ফলো করার চেষ্টা করব। আর এই কাজটা করার জন্য আমাদের হাতে সবচেয়ে বড় যে অস্ত্রটা আছে তার নাম হলো সেক্টর রোটেশন। ব্যাপারটা খুব সহজ। দেখুন, অর্থনীতি তো সবসময় একরকম থাকে না, তাই না? এর বিভিন্ন পর্যায় থাকে। তো এই সেক্টর রোটেশন হলো অর্থনীতির সেই পর্যায়টা বুঝে ঠিক সময়ে এক সেক্টর থেকে টাকা বের করে অন্য সম্ভাবনাময় সেক্টরে নিয়ে যাওয়ার একটা স্মার্ট কৌশল। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? প্রশ্নটা হলো, বাংলাদেশ এখন অর্থনীতির ঠিক কোন পর্যায়ে আছে? আর তার চেয়েও বড় প্রশ্ন, এই মুহূর্তে স্মার্ট মানি মানে বড় বিনিয়োগকারীরা তাদের টাকাটা ঠিক কোথায় ঢালছে? চলুন এই দুটো প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। শেয়ার বাজারের ভবিষ্যৎ বুঝতে হলে সবার আগে দেশের অর্থনীতির আবহাওয়াটা বুঝতে হবে, কারণ অর্থনীতির বড় ছবিটাই কিন্তু আমাদের বলে দেবে যে কোন সেক্টরগুলো সামনে ভালো করতে পারে। আচ্ছা, প্রথমেই দেখা যাক জিডিপি গ্রোথ। ফিগারটা হলো 3.97%। হ্যাঁ, এটা হয়তো আমাদের ঐতিহাসিক গড়ের চেয়ে কিছুটা কম, কিন্তু এখানে সবচেয়ে পজিটিভ দিকটা কি জানেন? দিকটা হলো এটা একটা স্থিতিশীলতার লক্ষণ। মানে একটা বড় ধাক্কার পর অর্থনীতি এখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এরপর আসি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কথায়। এটা কিন্তু একটা দারুণ খবর। দেখুন, যেটা একটা সময় 11.66% পর্যন্ত উঠে গিয়েছিল, সেটা এখন কমে 8.29% এসেছে। মুদ্রাস্ফীতির এই কমে আসার প্রবণতাটা কিন্তু অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য খুবই জরুরি একটা সংকেত, আর এটা কেন্দ্রীয় ব্যাংককে তাদের পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা সুযোগ করে দেয়। আর আগের পয়েন্টটার সাথে মিলিয়ে দেখুন বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট। এটা এখন 10% স্থিতিশীল আছে। এর মানে কি? এর মানে হল কেন্দ্রীয় ব্যাংক এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যদি মুদ্রাস্ফীতি আরও একটু কমে আসে তাহলে কিন্তু সামনে এই পলিসি রেট কমানোর একটা বড় সম্ভাবনা তৈরি হবে। আর সেটা হলে কিন্তু কিছু নির্দিষ্ট সেক্টরের জন্য একটা দারুণ খবর হবে। তো এই যে আমরা তিনটা বিষয় দেখলাম, স্থিতিশীল জিডিপি, কমতে থাকা মুদ্রাস্ফীতি আর স্থিতিশীল পলিসি রেট, এই সব কিছু মিলিয়ে আমরা একটা পরিষ্কার সিদ্ধান্তে আসতে পারি। আর সেটা হলো, বাংলাদেশ এখন অর্থনৈতিক চক্রের আর্লি রিকভারি বা প্রাথমিক পুনরুদ্ধারের পর্যায়ে আছে। এটা কিন্তু আমাদের বিশ্লেষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বেশ, অর্থনীতির পর্যায়টা তো আমরা চিহ্নিত করে ফেললাম। এখন চলুন সরাসরি স্টক মার্কেটে ঝাঁপ দেওয়া যাক। এবার আমরা দেখব এই আর্লি রিকভারি পর্যায়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের টাকা কোথায় রাখছে, অর্থাৎ টাকার প্রবাহটা ম্যাপ করব। ডিএসই মোট টার্নওভারের দিকে যদি আমরা তাকাই তাহলে ছবিটা বেশ পরিষ্কার। দেখুন, মোট লেনদেনের 16%ই আসছে ব্যাংকিং সেক্টর থেকে, মানে বাজারের অ্যাক্টিভিটির একটা বড় অংশই এখানে। এরপরেই আছে ফার্মাসিউটিক্যালস আর ইঞ্জিনিয়ারিং। আর এই টেবিলটা হলো আমাদের আজকের আলোচনার আসল ম্যাপ। দেখুন, এখানে আমরা সেক্টরগুলোকে তিনটা ভাগে ভাগ করেছি। প্রথমটা লিডিং, এখানেই স্মার্ট মানি এখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ। দ্বিতীয়টা ইমপ্রুভিং বা উন্নতিশীল, এই সেক্টরগুলো হয়তো পরবর্তী টার্গেট হতে পারে। আর শেষে আছে আন্ডার প্রেশার, যেখান থেকে স্মার্ট মানি সম্ভবত বেরিয়ে যাচ্ছে। খুবই কাজের একটা স্ন্যাপশট, তাই না? ওকে, তাহলে চলুন এবার ওই লিডিং ক্যাটেগরিতে থাকা সেক্টরগুলোকে একটু ব্যবচ্ছেদ করা যাক। আমরা খুঁজে বের করার চেষ্টা করব ঠিক কী কারণে বড় বিনিয়োগকারীরা এই খাতগুলোর দিকেই ঝুঁকছে। আর লিডারদের মধ্যে যে নির্বিবাদ লিডার, সেটা হলো ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টর। ডেটা একদম পরিষ্কারভাবে এটাই বলছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে স্মার্ট মানির প্রধান টার্গেট কিন্তু এটাই। কিন্তু কেন ব্যাংকিং সেক্টর এত আকর্ষণীয়? কারণগুলো দেখুন। 1. ব্র্যাক ব্যাংকের কথাই ধরুন।
তাদের আমানত বেড়েছে ৮১.24 বিলিয়ন টাকা। এটা কিন্তু বিশাল একটা অঙ্ক। ২. এখন যে উচ্চ সুদের হার চলছে সেটা থেকে ব্যাংকগুলো সরাসরি লাভবান হচ্ছে। আর ৩. পুরো সেক্টর জুড়েই কিন্তু ঋণের কোয়ালিটি আগের চেয়ে ভালো হচ্ছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কি সংকেত দিচ্ছে? দেখুন, তারা বুঝতে পারছে যে সুদের হার এখন প্রায় চূড়ায় পৌঁছে গেছে। তাই তারা এখনই এই সেক্টরের ভালো স্টকগুলো কিনে ফেলছে, কারণ সুদের হার যখন কমতে শুরু করবে তখন ব্যাংকগুলোর মুনাফা আরও বাড়বে। আর শক্তিশালী আমানত বৃদ্ধি তো সাধারণ মানুষের আস্থারই প্রতিফলন, তাই না? ব্যাংকিংয়ের পর স্মার্ট মানির দ্বিতীয় পছন্দের জায়গা হলো ফার্মাসিউটিক্যালস। এই সেক্টরটার একটা দারুণ ব্যাপার আছে। এটা একই সাথে একটা ডিফেন্সিভ বা নিরাপদ বিনিয়োগ, আবার এর মধ্যে গ্রোথ বা প্রবৃদ্ধির সম্ভাবনাও কিন্তু অনেক। ফার্মা সেক্টরে বিনিয়োগের কারণগুলো খুব সলিড। ভাবুন একবার, এই সেক্টরটা একাই দেশের ৯৮% ওষুধের চাহিদা মেটায়। এর সাথে আছে শক্তিশালী রপ্তানির সম্ভাবনা, যেটা প্রায় $450 মিলিয়ন পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর রেনাটা লিমিটেডের মতো মার্কেট লিডার কোম্পানিগুলো তো আছেই, যারা কুজনভাবে ভালো পারফর্ম করে যাচ্ছে। তো অনেক তো ডেটা আর বিশ্লেষণ হলো। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, এই সব তথ্য কাজে লাগিয়ে আমরা আমাদের নিজেদের জন্য কি কৌশল তৈরি করতে পারি? চলুন এবার সেই পরিকল্পনাটা নিয়েই কথা বলা যাক। এই আর্লি রিকভারি পর্যায়ের জন্য ডেটা ভিত্তিক একটা কৌশল হতে পারে এরকম: আপনার পোর্টফোলিওতে ব্যাংকিং সেক্টরের জন্য ২৫ থেকে ৩০% আর ফার্মাসিউটিক্যালসের জন্য ১৫ থেকে ২০% বরাদ্দ রাখুন। এটাকে বলে ওভারওয়েট থাকা। আর অন্যদিকে টেলিকম বা রিয়েল এস্টেটের মতো সেক্টরগুলোতে বরাদ্দ কমিয়ে আন্ডারওয়েট পজিশন নেওয়া যেতে পারে। কিন্তু শুধু একবার বিনিয়োগ করে বসে থাকলেই কিন্তু হবে না, তাই না? বাজার সবসময় বদলায়, তাই নিজের বিনিয়োগের ওপর নজর রাখাটাও জরুরি। এর জন্য সহজ একটা ৩ ধাপের ফ্রেমওয়ার্ক ফলো করতে পারেন। প্রতি সপ্তাহে সেক্টরগুলোর পারফরম্যান্স দেখুন, প্রতি মাসে অর্থনীতির বড় ডেটাগুলো খেয়াল করুন, আর প্রতি ৩ মাস পর নিজের পোর্টফোলিওটা একবার ঝালিয়ে নিন বা রিব্যালেন্স করুন। আর সবকিছুর ওপরে হলো ঝুঁকি ব্যবস্থাপনা। কয়েকটা নিয়ম সব সময় মাথায় রাখবেন, যেমন কোনো একটা সেক্টরে আপনার মোট বিনিয়োগের ৩০% বেশি রাখবেন না। যে সেক্টর পছন্দ করেছেন তার মধ্যে সেরা বা মার্কেট লিডার কোম্পানিগুলোতেই বিনিয়োগ করার চেষ্টা করুন। আর সব সময় এমন স্টকে থাকুন যেগুলো লেনদেন ভালো হয়, মানে লিকুইডিটি বেশি। তো দেখুন, ডেটা কিন্তু আমাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে স্মার্ট মানি কোথায় যাচ্ছে। এখন আসল প্রশ্নটা হলো, সাধারণ বিনিয়োগকারীরা কি এই ডেটা দেখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্যাটার্নটা অনুসরণ করবে, নাকি পুরনো দিনের জেতা ঘোড়ার পেছনেই দৌড়াতে থাকবে? এই প্রশ্নটাই আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।